স্বাগতম। জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি অনলাইন ক্লাসে আছি। কৃষ্ণচন্দ্র ধর। বিশ্বব্যাপী করোনা এই দুর্যোগময় সমূহে আমাদের বাংলাদেশও আক্রান্ত আমরা অনেক কষ্টে আছি। এই কারণেই যে তোমাদের সুন্দর প্রিয় মুখগুলো আমরা নিয়মিত দেখতে পাচ্ছি না। কিন্তু থেমে নেই আমাদের জীবনযাত্রা, থেমে নেই পড়ালেখা। তোমাদেরও ঘরে থেকে পড়ালেখা করতে হবে। মনে রাখবে, পরীক্ষার সময় ঠিকই পরীক্ষা হবে। তখন আর কোনো অজুহাত দেওয়া যাবে না যে ক্লাস হয়নি, পড়ালেখা হয়নি। ঘরে বসে বসে পড়ালেখা করতে হবে। যাই হোক, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, কিছুদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা। কিছুদিন বলতে 2021-এ হওয়ার কথা। আমি আশা করি এরই ভিতরে করোনার মহামারী পৃথিবী থেকে বিদায় নেবে। তোমাদের তখন নির্ধারিত সময়ে পরীক্ষা, নির্ধারিত সময়ই হবে। আমরা এতদিন ক্লাসে অষ্টম অধ্যায় পর্যন্ত পড়িয়েছি নবদান হিসাব। এখন আমাদের বাকি ছিল নবম অধ্যায় রেওয়া মিল। আমি রেওয়া মিল নিয়ে আজকে যতটুকু সম্ভব পড়িয়ে দিচ্ছি। তো ক্লাস করানোর আগে, বোর্ডের ক্লাস যাওয়ার আগে আমি আগেই বলে নিচ্ছি, রেওয়া মিল হচ্ছে খতিয়ানের উদ্ধৃতসমূহ, অর্থাৎ খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্ধৃতসমূহ নিয়ে একটি নির্দিষ্ট সময় শেষে বা একটি নির্দিষ্ট তারিখে ডেবিট ক্রেডিট অনুযায়ী হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাইয়ের জন্য যে খসড়া করা হয় তাকে রেওয়া মিল বলে। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময় শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য যে খসড়া করা হয় তাকে রেওয়া মিল। রেওয়া মিল তৈরির নির্দিষ্ট নিয়ম আছে, রেওয়া মিলের নির্দিষ্ট গড় আছে, ছক আছে। সেগুলো অঙ্ক করার পরপরই আমি এগুলো করে দিব বা বুঝিয়ে দিব। তার আগে বলে নেই, রেওয়া মিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে কোন কোন দফাগুলো বা কোন কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত হয়। আমি পর্যায়ক্রমে লিখে দিচ্ছি, তোমরা খাতা থেকে এগুলো লিখে নেবে, খাতায় লিখে নিই। ডেবিট দিক, কি লিখলাম এখানে? সমস্ত বা সকল প্রকার সম্পদ সমূহ। আর কি লিখলাম? সমস্ত বা সকল প্রকার খরচ সমূহ। এই নম্বরে আসি। অগ্রিম খরচ সমূহ। 3 নম্বর কি লিখছি? অগ্রিম খরচ সমূহ। তারপরে বকেয়া কি লিখলাম? বকেয়া আয়। 5 নম্বর। 3 নম্বর 4 নম্বরে কি লিখছি? বকেয়া আয়। 5 নম্বর ক্রেডিট জেরের সুদ। 5 নম্বর কি লিখছি? ক্রেডিট জেরের সুদ। তারপর সকল প্রকার প্রাপ্য।
সেক্ষেত্রে 6 নম্বরে লিখছি সকল প্রকার প্রাপ্য। আবার আসি 7 নম্বরে, সকল প্রকার অবচয় বা অবলোপন। 8 নম্বরে আসি, 7 নম্বরে লিখছি সকল প্রকার অবলোপন। 8 নম্বর সকল প্রকার শুল্ক। এগুলো এই দফাসমূহ রেওয়া মিলে ডেবিট দিকে বসে। কি? 1 নম্বরে হচ্ছে সমস্ত সম্পদসমূহ, 2 সকল প্রকার খরচসমূহ, 3 অগ্রিম খরচসমূহ, 4 বকেয়া আয়, 5 ক্রেডিট জেরের সুদ, 6 সকল প্রকার প্রাপ্য যা পাবে, 7 সকল প্রকার অবচয় বা অবলোপন, 8 সকল প্রকার শুল্ক। এগুলো হচ্ছে কি রেওয়া মিলে ডেবিট দিকের দফাসমূহ। এবার আমি রেওয়া মিলের ক্রেডিট দিকের দফাসমূহ লিখছি, তোমরা মনোযোগ সহকারে খাতা কলমে লিখে নাও। ক্রেডিট দিকে দফাসমূহ, 1 সকল প্রকার দায়। লিখছ সকল প্রকার দায়, পরে সকল প্রকার আয়। সকল প্রকার আয়। 2 নম্বরে কি লিখলাম? সকল প্রকার আয়। অগ্রিম লিখ সকল প্রকার আয়, সকল প্রকার আয়। 3 নম্বর হচ্ছে অগ্রিম আয়। 3 নম্বর কি লিখছ? অগ্রিম আয়। 4 নম্বর কি? বকেয়া খরচ। 4 নম্বর বকেয়া খরচ। 5 নম্বর হচ্ছে ডেবিট জেরে সুদ। ডেবিট জেরে সুদ। 5 নম্বর কি লিখছো? ডেবিট জেরে সুদ। 6 নম্বর সকল প্রকার সঞ্চিতি। সকল প্রকার সঞ্চিতি। 7 নম্বর সকল প্রকার তহবিল। সকল প্রকার তহবিল 7 নম্বর লিখছ। 8 নম্বর হচ্ছে সকল প্রকার প্রাপ্তি। এই হচ্ছে আমাদের রেওয়া মিলে ক্রেডিট দিকের দফাসমূহ, যেগুলো রেওয়া মিলে ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। আমি আবার উত্থাপন করছি তোমাদের জন্য। 1 সকল প্রকার দায়, 2 সকল প্রকার আয়, 3 অগ্রিম আয়, 4 বকেয়া খরচ, 5 ক্রেডিট জেরে সুদ, 6 সকল প্রকার সঞ্চিতি, 7 সকল প্রকার তহবিল, 8 সকল প্রকার প্রাপ্তি। এই দফাসমূহ 8টি দফা ডেবিট দিকে বসে এবং 8টি দফা ক্রেডিট দিকে বসে। এবার আমার এখানে একটি প্রতিষ্ঠানের 2018 সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্বৃত্ত সমূহ দেওয়া আছে। এই উদ্বৃত্ত সমূহের সাহায্যে একটি সৃজনশীল প্রশ্ন লিখব এবং সেই প্রশ্নের সমাধান করব। আমি এগুলো
ডেবিট ক্রেডিট দিকের দফাসমূহ লিখে নিচ্ছি। ক, রেওয়া, আমি আর একটু সুন্দর করে লিখি, উপরোক্ত দফা বা দফাগুলোর মধ্যে কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? আমি ক নাম্বারের প্রশ্নটা তৈরি করেছি এবং সাথে সাথে এর উত্তরটাও করে দেবো, যেহেতু আমাদের বোর্ডে জায়গা কম। ক নাম্বার প্রশ্ন করা শেষ, সাথে সাথে উত্তর প্রস্তুত করব। এরপর খ নাম্বার প্রশ্ন তৈরি করবো এবং উত্তর লিখবো। তারপর গ নাম্বারের প্রশ্ন তৈরি করবো, উত্তর লিখবো। আমি যাচ্ছি কয়ে, এর জন্য আমাদের ঘর তৈরি করতে হবে, সাধারণ ঘর, অর্থাৎ তৈরি করে নেই। ক্রমিক নং লিখবে এখানে, ক্রমিক নং। তারপর লিখবে এখানে বিবরণ বা দফাসমূহ। তারপর লিখবে টাকা বা টাকার পরিমাণ। তো এখানে আমি একটু বলে নেই কোন দফাগুলি সাধারণত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিয়ে প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী মজুত পণ্য, এই দফাসমূহ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। এর ভিতরে প্রারম্ভিক সম্পদ তাহলে চিনবে কি করে? হয়তোবা প্রারম্ভিক কথাটা লিখা দেয়া থাকে অথবা তারিখ দেয়া থাকে। তারিখ দেখে বোঝাই যাবে। ধরো এখানে অঙ্কটা এখানে দেওয়া আছে 2018 সাল, 2018 সালে ডিসেম্বর মাস, তার মানে অঙ্কটা এখানে জানুয়ারির 1 তারিখে ওই মাসের প্রথম দিন, জানুয়ারির 1 তারিখ, ওই রকম তারিখ দেওয়া থাকে। যেমন যে এখানে দেওয়া আছে, এখানে তারিখ, এটাতে তারিখ, এটাতে তারিখ, এই যে আরেকটা তারিখ দেওয়া আছে। এগুলি থেকে আমাদের বেছে নিতে হবে যে ওই কোন সম্পদসমূহ ওই সালের প্রারম্ভিক সম্পদ। এবং আরেকটু বলে দেই, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য অনেক সময় রেওয়া মিলে মজুত পণ্য লেখা থাকে, সমাপনী কথাটা লেখা থাকে। মজুত পণ্য লেখা থাকে, প্রারম্ভিক কথা লেখা থাকে। তো এগুলো দেখে আমরা কি করে বুঝবো? প্রারম্ভিক কথা লেখা না থাকলে, সমাপনী কথা লেখা না থাকলে তারিখ দেখি। তো আমরা যাই অঙ্কে, দেখি নিয়ম অনুযায়ী যেগুলো রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না। আমি আবার বলছি কোনগুলো অন্তর্ভুক্ত হবে না? প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক সম্পদের ভিতরে আবার প্রারম্ভিক মজুত পণ্য না। সেই ক্ষেত্রে এটা প্রারম্ভিক মজুত পণ্য, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হচ্ছে না। হাতে নগদ আসি, হাতে নগদ তারিখ সহই লিখো, তারিখ না লিখলেও সমস্যা নেই, তারপরে লিখে নিবা 2018। টাকার পরিমাণ এখানে 6000। তারপরে আসি 2 নম্বরে, যে মজুত পণ্য দেওয়া আছে, এটা দ্বারা কি বুঝবো? প্রারম্ভিক না সমাপনী? সমাপনী। কি করে বুঝবো সমাপনী? কারণ এই যে 31/12, তার মানে 2018 সালের ডিসেম্বরের 31 তারিখ। 2018 সালে ডিসেম্বর 31 তারিখ বলতে কি বোঝাচ্ছে? ওই বছরের শেষ দিন, ওই আর্থিক বছরের শেষ দিন। সুতরাং ওই আর্থিক বছরের শেষ দিন হচ্ছে সমাপনী মজুত পণ্য।
তারপরে আছে এখানে হলো তারপরে এখানের মধ্যে আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য এটাকে আমরা তারিখ দিয়ে দিই 31/12/2000, টাকার পরিমাণ 4। এই দুইটা ছাড়া আরও আছে কি, এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ, সমাপনী মজুত পণ্য এটা। আর এখানে আছে আরেকটা আছে, এখানে এই যে তারিখ দেওয়া আছে 1/1/2018, তার মানে কি প্রারম্ভিক সম্পদ, বছরের প্রথম দিন তারিখ, তারিখ দেখে বুঝতে হবে। লিখি ব্যাংকে জমা, ব্যাংকে জমা লিখি 1/1/2018 এবং টাকার পরিমাণ লিখি 7,000। শেষ এগুলোই আমরা যোগফল বের করি, 6,000, 4,000, 10,000 আর 7,000, 17,000। এখানে মোট লিখে নিই এবং এর সাথে আমাদের কয়ের প্রশ্ন এবং সেই অনুযায়ী উদ্দীপক থেকে তথ্য নিয়ে উত্তর তৈরি করা হয়েছে। এবার আমরা ক্ষয়ে যাব। ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে এরকম, উদ্দীপকে খতিয়ান উদ্বৃত্তের সাহায্যে রাউমেল তৈরি করে। এরকম প্রশ্ন, এখানে এটাতে 4 নম্বর দেওয়া থাকবে। কি লেখা আছে, রাউমিল, এবং একটা মনে রাখতে হবে যে অঙ্কটা হচ্ছে মূলত রাউমিল। উদ্দীপকের খতিয়ান উদ্বৃত্তির সাহায্যে একটি রাউমিল তৈরি করে। তো রাউমিল তৈরি করবে, রাউমিল তৈরির একটু আগে নিয়মগুলো বলে দিয়েছি। রাউমিল তৈরির ডেবিট দিকে কোন দফাগুলো বসে এবং ক্রেডিট দিকে কোন দফাগুলো বসে, এবং সে অনুযায়ী আমাদের আবার রাউমিলের গড় তৈরি করতে হবে। এখানে ঘরের প্রথমে ক্রমিক নাম, হিসাবের নাম বা হিসাবের উদ্বৃত্ত সমূহ, পরে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ানের কোন পৃষ্ঠা থেকে আনা হয়েছে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রেডিট এই আমাদের গড়, রাউমিলের গড় এরকম, ক্রমিক নাম, হিসাবের নাম, খতিয়ান উদ্বৃত্ত, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবং এখান থেকে যে যে আইটেমগুলো আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো বাদ দিয়ে বাকিগুলো এখানে নিয়ে আসতে হবে। কোন কোন আইটেমগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না আমি বলে দিয়েছিলাম আগে। কোনটা, যে হাতে নগদ, তারপরে কি সমাপনী মজুত পণ্য, হাতে নগদ, সমাপনী মজুত পণ্য আর ব্যাংকে জমা, এই 3টা আইটেম আসছে না। আর বাকি সবগুলো আমরা পর্যায়ক্রমে লিখে নিই। কি, 1 মূলধন, মূলধন, মূলধন এখানে 50,000, সাথে সাথে লিখে নিই
92। মূলধনের পরে আছে ক্রয়, ক্রয় 22,500, ডেবিট টাকা, এটা ডেবিট দিকে বলতে 3। ক্রয়ের পরে মজুদ পণ্য, মজুদ পণ্য 1/1/2018, মজুদ পণ্য 10,000, মজুদ পণ্য 10,000। পরে হাতে নগদ আসছে না, পরে সম্পূর্ণ মজুদ পণ্য আসছে না। বিক্রয় 4, বিক্রয়, বিক্রয় আমাদের এখানে 30,000। বিক্রয়ের পরে 5, পাওনাদার, পাওনাদার 10,000। 6% বন্ধকি ঋণ, 6% বন্ধকি ঋণ, এটাও দায় 5,500। প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া লিখছি, প্রাপ্ত ভাড়া এখানে কত টাকা, 5,500। বিজ্ঞাপন 8 নম্বর, বিজ্ঞাপনে যাই। বিজ্ঞাপন হচ্ছে ব্যয় বা খরচ 7,000। পরে আছে কল কবজা 9 নম্বর, কল কবজা, কল কবজা আছে 40,000। আসবাবপত্র আছে 21,000। আসবাবপত্র কত আছে এখানে, আসবাবপত্র 21,500। সম্পদ, সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে, ডেবিট সাইড একটু আগে বলা হয়েছিল সম্পদ, এবং ব্যাংকে জমা, এটা প্রারম্ভিক, সুতরাং এটা এখানে আসছে। আবার আমি এখানে এরপরে আমরা এগুলো যোগ করব, যোগ করে দেখি। আমার এখানে ক্যালকুলেটর আছে, যোগ করতে পারি। 22,500 যোগ 10,000 যোগ 7,000, 24,000, 21,500, 1,01,000। এবার আমরা ক্রেডিট দেখতে যাই। ক্রেডিট 50,000, 38,000, 80,000, 10,000, 90,000, 95,500, 95,500। আবার দেখি 10,000, 30,000, 90,000, 1,01,000, দুইটা টান হবে, তারপরে মূল। এই ছিল আমাদের রেওয়া মিল তৈরি। প্রথমেই গড় তৈরি করবে নির্দিষ্ট নিয়মের 5টি গড়। ক্রমিক নং, হিসাবের নাম, ক্রেডিট, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর উদ্দীপক থেকে যে দফাগুলো ক নাম্বারে বাদ দিয়েছিল, যেগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না বা হবে না, ওইগুলো বাদ দিয়ে বাকিগুলো পর্যায়ক্রমে এখানে লিখছি। এরপরে যেগুলো ডেবিট দিকে যাবে, ডেবিটে টাকাটা ডেবিট দিকে লিখবে, এবং যেগুলো ক্রেডিটে যাবে, ক্রেডিট দিকে টাকাটা ক্রেডিটে লিখবে। দুই সাইড যোগ করলে উভয় সাইড সমান হয়েছে। তো আমরা জানি যে রেওয়া মিলের
উভয় সাইড বা উভয় দিক যদি সমান হয় তাহলে হিসাবের নিয়ম অনুযায়ী, যে একটু আগেই বলা হয়েছে যে রেওয়া মিলের সংজ্ঞায় বলা আছে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। গাণিতিক শুদ্ধতা কখন যাচাই হবে? সাধারণত রেওয়া মিলের উভয় সাইড যদি সমান হয়, সাধারণত, ব্যতিক্রমও আছে, কিছু কিছু ভুল আছে, কৌণিক ভুল, ওইগুলো পরে আমরা আরেক ক্লাসে কথা বলবো, কিছু ভুল আছে, ওইগুলো বাদ দিয়ে সাধারণত দুই সাইড সমান হয়। তো দুই সাইড যদি সমান হয়, মানে একই পরিমাণ টাকা হয়, তবে আমরা বুঝতে পারি যে রেওয়া মিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা, মানে এই পর্যন্ত, যেমন খতিয়ানের উদ্ধৃত, খতিয়ানে যেগুলো পোস্টিং দেওয়া হয়েছিল এগুলো সব ঠিক আছে, এই পর্যন্ত হিসাব ঠিক আছে। এটাই হচ্ছে রেওয়া মিল তৈরির উদ্দেশ্য। তো আমাদের এই খ নাম্বারে বলা হয়েছিল যে উদ্দীপকের খতিয়ান উদ্ধৃতির সাহায্যে একটি রেওয়া মিল তৈরি করো। আমরা উদ্দীপকের খতিয়ান উদ্ধৃতির সাহায্যে রেওয়া মিল তৈরি করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি যাব গ নাম্বারে, অর্থাৎ 3 নাম্বার অংশ। গ নাম্বার প্রশ্নটি তৈরি করব এবং সেই প্রশ্ন মোতাবেক অঙ্ক। গ নম্বরের প্রশ্নটি এইরকম যদি আমরা লিখি, যদি এইরকম লিখি, উদ্দীপকের দফাগুলোর মধ্যে মোট সম্পদ ও মোট দায়ের যোগফল নির্ণয় করো। এই যে উদ্দীপকের দফাসমূহ, অর্থাৎ খতিয়ানের উদ্ধৃত সমূহ দেওয়া আছে, সেটা থেকে আমাদের করতে বলা হয়েছে মোট সম্পদ এবং মোট দায়ের যোগফল বের করার জন্য। তো সেই মোতাবেক অঙ্ক করছি। ক্রমিক নং লিখবার প্রথম গড়ে বিবরণ, তারপরে মোট টাকা, এখানেও মোট টাকা, তাহলে এখানে আমরা মোট সম্পদ, মোট সম্পদ দেখি। মোট সম্পদ মোট সম্পদ আমরা এখানে বের করি। মোট সম্পদ আছে এখানে সমাপনী মজুদ পণ্য 31/12/2018, কত টাকা? 4000 মোট সম্পদ পেয়েছি আমরা। আর পাশাপাশি এখানে আমাদের আছে কলকবজা 40,000, আসবাবপত্র আছে 21,500। কলকবজা 40,003, আসবাবপত্র আছে আমাদের এখানে, টাকার পরিমাণ 21,500। যোগ করি 44,000 আর 21,500, 65,500 মেবি, 65,500, 4,000 আর 40,000 44,000 এবং 21,500 কত হয়? 65,500। এবার আমরা মোট সম্পদ নির্ণয় হয়ে গেল। আমাদের এখন বের করতে হবে কি? মোট দায়।
মোট দায় লিখে কোলন ড্যাশ দিলাম। মোট দায় এখানে আমাদের কি আছে? মোট দায় আছে পাওনা দায়, পাওনা দায় আছে 10,000, আর আছে 6% বন্ধকি ঋণ। 6% বন্ধকি ঋণ আছে 5,500। আরো আছে কি একটু আমরা খুঁজে বের করি। আরো আছে কি? নগদ মজুদ পণ্য বিক্রয়, পাওনাদার লিখেছি 6% বন্ধকি ঋণ, 6% বন্ধকি ঋণ 5,500 যাবো ব্যাংকে নাই, এগুলো আমরা যোগ করি 15,500। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গয়ের উত্তর। গয়েরটা আমি আবার বর্ণনা দিচ্ছি। উদ্দীপকের দফাগুলির মধ্যে মোট সম্পদ এবং মোট দায়ের যোগফল নির্ণয় করো। করার জন্য আমাদের বিবরণের ঘর বের করতে হবে 5টি ঘরে। ইচ্ছা করলে তোমরা 3টি ঘরে সাহায্য করতে পারবে, এই ঘরের প্রয়োজন নেই। এটা খসড়ার জন্য এই ঘরটা করা হয়েছে এবং এই ঘরটা মোট ঘরের জন্য। তো ক্রমিক নং বিবরণ মোট টাকা, মোট টাকা। এখানে আমরা সম্পদ সমূহ উদ্দীপক থেকে নিয়ে এসেছি এবং দায় সমূহ উদ্দীপক থেকে নিয়ে এসেছি এবং 3টা যোগ করেছি। মোট সম্পদ হয়েছে 65,500 এবং মোট দায় বের করেছি 15,500। এরই সাথে আমাদের গয়ের উত্তর শেষ। শিক্ষার্থীরা, তোমরা রেওয়া মিলের চ্যাপ্টার এই জাতীয় অঙ্ক আরো অনেক পাবে, এগুলো বাসায় বারবার করবে এবং সমস্যা হলে আমার মোবাইল নাম্বারে, ক্লাসে আমি তোমাদেরকে মোবাইল নাম্বার আমার দিয়েছি, সেই মোবাইল নাম্বারে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ। আমি যে কথাটা সবসময় বলে থাকি সবাইকে, এই দুর্যোগকালীন সময়ে একান্ত নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবে না। মা বাবাকে ওই সময় যথেষ্ট সহায়তা করবে। যদি একান্তই প্রয়োজন হয় তবেই শুধুমাত্র বাহিরে যাবে এবং বাহির থেকে এসে হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করবে এবং এই সময়ে ঘরে বসে নিজেকে নিজে তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তীতে আমি আবারও ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি জহিরুদ্দিন স্কুলের পেজে আমার মোবাইলে কারিগরি ত্রুটির জন্য আমার ক্লাস সমূহ দিতে পারছি। আমি অনেক চেষ্টা করছি জহিরুদ্দিন স্কুলের পেজে ক্লাসগুলো দেওয়ার জন্য, কিন্তু না দিতে পারার কারণে জহিরুদ্দিন হাই স্কুল গ্রুপ নামে আরেকটি গ্রুপ তৈরি করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার। এই গ্রুপে আমি ক্লাসগুলো দিচ্ছি, সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো নিবে এবং করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।